সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ, উৎকণ্ঠা কেটে ক্লাসে ফেরার উচ্ছ্বাস। পর্যায়ক্রমে অন্য শিক্ষা প্রতিষ্ঠানও চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর। রাজধানীতে টানায় যাচ্ছে না ডেঙ্গুর লাগাম, শুধু লার্ভা না মেরে উড়ন্ত মশা নিধনে বিশেষ পরিকল্পনার তাগিদ। চট্টগ্রামে অগাস্টেই শতাধিক আক্রান্ত। মূল পদ্মা সেতুর কাজ বাকি আর মাত্র 5 ভাগ। পুরোদমে চলছে গ্যাস পাইপলাইন ও প্যারাপেট ওয়াল স্থাপনের কাজ। আগামী জুনের আগেই চলাচলের উপযোগী হওয়ার আশা। যুক্তরাষ্ট্রে হ্যারিকেন আইডার প্রভাবে নিউ ইয়র্ক, নিউ জার্সিতে আকস্মিক বন্যা। মৃতের সংখ্যা বেড়ে 41। জরুরি অবস্থা জারি, বন্ধ সাবওয়ে ও ফ্লাইট ওঠানামা। ভোরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। স্বাস্থ্যবিধি মেনে 13 সেপ্টেম্বর খুলছে দেশের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে একসঙ্গে সব বর্ষের ক্লাস হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে বাকি প্রতিষ্ঠানগুলো খোলা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে এই সিদ্ধান্তে উৎকণ্ঠা কেটে ক্লাসে ফেরার উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা, দ্রুত খুলে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে এর আগে টিকার আওতায় আনতে হবে শিক্ষার্থী ও শিক্ষকদের। এর মধ্যেই সিদ্ধান্ত এসেছে, আগামী 15 অক্টোবরের পর খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলো। দেশে করোনা সংক্রমণের হার 32% থেকে বর্তমানে নেমে এসেছে 11%। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত আসে মেডিকেল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার। এতে উৎকণ্ঠা কেটে যাওয়ার কথা বলছেন মেডিকেল শিক্ষার্থীরা। এ মাসের 13 তারিখ থেকে ওনারা ক্লাস শুরু করতে পারবেন। হয়তো 2-1 দিন এদিক ওদিক হতে পারে। প্রথম বছর ক্লাস, দ্বিতীয় বছর এবং পঞ্চম বছর, এই ক্লাসগুলো যেখানে একটু প্র্যাকটিক্যাল জড়িত আছে, কাজে সেই ক্লাসগুলোকে আমরা আগে নেওয়া শুরু করব। মেডিকেলের পড়াশোনাটা আসলে অনলাইন বেসড সম্ভব হয় না সেভাবে। আমরা অনেক কিছু বুঝতে পারছি না অনলাইনে, যেটা আসলে আমাদের কলেজ খুলে সম্ভব হবে। আমাদের সেশন জট হয়ে যাচ্ছে। আমাদের আগে মাত্র ফার্স্ট ওয়াক হয়েছে 61 ব্যাচের, 62 আসলো, 63 আসলো, ওরা এখনো বসেই আছে। ইভেন ওদের প্র্যাকটিক্যাল ক্লাসও হচ্ছে না, যেটা হাতে কলমে আমাদের শিক্ষাটা খুবই জরুরি। অবশ্যই আমাদের এখানে একটা স্বস্তির ব্যাপার আছে। মেডিকেল সেক্টর যেহেতু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, সেহেতু লাইভ ক্লাস নেওয়ার খুবই গুরুত্ব বহন করে। দেশে বর্তমানে 1,22,00,000 টিকা হাতে আছে। চীন থেকে 6 কোটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আসবে আরও 10.5 কোটি টিকা। ভারত থেকে চুক্তিমতো টিকা পাওয়া না গেলে পাওনা টাকা ফেরত চাওয়া হবে বলে জানান মন্ত্রী। ভারতের যে অর্ডার দেওয়া ছিল তার 2,30,00,000 টিকা এখনো আমরা পাইনি, এটা আপনারা জানেন। এখনো আমরা অপেক্ষায় আছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করে আসছে যে আমরা টিকা পাবো। যদি কিনা আমরা এই টিকা না পাই, তাহলে তো অবশ্যই আমাদের টাকা পয়সা ফেরত নিয়ে আসতে হবে। এখন পর্যন্ত 3,000 কোটি টাকার টিকা কেনা হয়েছে বলে জানা গেছে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দ্রুত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার করোনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, টিকা দেওয়া সহ বাংলাদেশ এ ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে তা অনেক উন্নত দেশেও করতে পারেনি। গতকাল সকালে সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। বক্তব্য রাখার জন্য করোনা সংক্রমণের কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মাত্র 4 দিনের জন্য শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যসূচি শুরু হয় বৃহস্পতিবার সকাল 11টায়। কষ্টের ভিতর দিয়ে অধিবেশনে শোক প্রস্তাবের আলোচনায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্কুলের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে। করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু কমলেও সবাইকে কিন্তু সাবধানে থাকা উচিত। আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। শিক্ষকের সাথে সাথে এক একটা স্কুলে কর্মরত যারা তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয়। WHO-এর কতগুলি নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনেই আমরা স্কুলের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে 6 কোটি ডোজ টিকা আমদানিতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনা সংক্রমণ রোধে ও জনগণকে টিকা প্রদানে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। টিকার কোনো সমস্যা নেই,
আমরা যেখান থেকে যতভাবে পারি টিকা আমরা নিয়ে আসছি। সরকারের পক্ষ থেকে যা যা করে আমরা করে যাচ্ছি। আমরা জানি অনেকে বক্তব্য অনেক কিছুই বলেন, কিন্তু বাস্তব চিত্রটা যদি দেখেন অন্য দেশের সাথে যদি তুলনা করে, তা আমাদের এই ঘন বসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় আমরা যেভাবে এইটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে এরকম অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি। এটা হলো বাস্তবতা। কাজে আমাদের প্রচেষ্টা সবসময় আছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার পর্যায়ক্রমে টিকা সরবরাহ সহ প্রয়োজনীয় সবকিছু করবে বলে জাতীয় সংসদে উল্লেখ করেন সরকার প্রধান। আমাদের হাটে আসতো না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের 4 মাস পরও মিলছে 10 গুণ প্রতিরোধ ক্ষমতা। দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহীতাদের ওপর চালানো গবেষণায় এমন তথ্যই পাচ্ছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেক্ষেত্রে টিকায় দীর্ঘমেয়াদী সুরক্ষা দিবে বলেই মনে করে গবেষণা দল। দেশে এখন পর্যন্ত পাওয়া কোভিডের সব ভেরিয়েন্টের বিরুদ্ধেই কার্যকর সব টিকা, এমন তথ্য মিলেছে গবেষণায়। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। কোভিড মহামারী মোকাবেলায় দেশে দিন দিন বাড়ছে টিকা দেওয়ার হার। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন গবেষণায় উঠে আসছে টিকার ইতিবাচক কার্যকারিতা। দেশে সবচেয়ে বেশি উল্লেখ করার মতো গবেষণা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যাতে দেখা যায় অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতা 98% দেহেই তৈরি হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। গবেষকরা জানাচ্ছেন, দেশে এখন পর্যন্ত পাওয়া সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে কার্যকর অ্যাস্ট্রাজেনেকার টিকা। তবে ধীরে ধীরে অ্যান্টিবডি কিছুটা কমলেও কখনো সেটি ভাবনার কারণ হয়ে দাঁড়ায়নি। বরং দ্বিতীয় ডোজ নেয়ার 4 মাস পরও 10 গুণ প্রতিরোধ ক্ষমতার উপস্থিতি মিলেছে টিকা গ্রহীতার দেহে। সেক্ষেত্রে টিকায় দীর্ঘমেয়াদী সুরক্ষা মিলবে বলে মনে করেন গবেষকরা। সেই সময়ে কিন্তু অন্যান্য অনেক ভেরিয়েন্ট ছিল, ডেল্টা ভেরিয়েন্টের পাশাপাশি 98% সবারই কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমাদের পরীক্ষায় যে কাট আউট ভ্যালু ছিল সেটি হলো 50 AU পার ml। তাহলে 10 গুণ হলে প্রায় 400 থেকে 500 অ্যান্টিবডি কিন্তু 4 মাস পরেও রয়ে আছে। এদিকে ডেল্টা ধরনের দাপট কমতে শুরু করেছে ধীরে ধীরে। তবে উড়িয়ে দেয়া যায় না নতুন কোনো ভ্যারিয়েন্টের সংখ্যা। তাই সেসবের বিস্তার ঠেকানো এবং ভাইরাসের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পেতে গবেষণার পরিসর আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। We do genome sequencing on a regular basis on samples from all over the country, যাতে কোনো ভেরিয়েন্টস আসলে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি। দেশে এখন পর্যন্ত টিকার আওতায় এসেছেন 1,87,00,000 মানুষ, যার মধ্যে 2 ডোজ করে পেয়েছেন 82 লাখ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এডিস নিধনে অবৈজ্ঞানিক ও অপরিকল্পিত পদ্ধতি নেওয়ার কারণেই লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গুর। বিশেষজ্ঞরা বলছেন, কেবলমাত্র লার্ভা ধ্বংস করেই এডিস নিধন সম্ভব নয়, দরকার উড়ন্ত মশা নিধনে বিশেষ উদ্যোগ। পাশাপাশি এলাকা ভিত্তিক সংক্রমণের হার নির্ণয় করে সে অনুসারে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। এদিকে মশা নিয়ে গবেষণার পরিকল্পনার কথা জানিয়েছে সায়েন্স ল্যাবরেটরি। 3 থেকে 5 দিনের জমে থাকা পানিতে বংশ বিস্তার করে ডেঙ্গু বাহক এডিস। এই মশা সম্পর্কে প্রাথমিক ধারণা এমনটাই। তাই তো এডিসের লার্ভা নিধনে পরিষ্কার পানি জমে থাকার সম্ভাব্য উৎস ধ্বংস করতে ব্যস্ত নগর কর্তৃপক্ষ। তবুও রোগীর সংখ্যা প্রতিদিনই 2 শতাধিক। গত 2 মাসে হিসেবটা এমনই। কীটতত্ত্ববিদরা বলছেন, কেবল উৎস ধ্বংস করে এডিস নিধন সম্ভব নয়। এই মশা স্বভাবজাতভাবেই নতুন উৎস খুঁজে বংশ বিস্তারের চেষ্টা করবে। তাই উড়ন্ত মশা মারতে বেশি তৎপর হওয়ার তাগিদ তাদের। এছাড়া সব মশাই এডিসে সংক্রমিত নয়, তাই এলাকা ভিত্তিক গবেষণা আর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। একটা অ্যাডাল্ট মশা যখন সংক্রমিত হয়ে যায়, ভাইরাস সংক্রমিত হয়ে যায়, ইনফেক্টিভ হয়ে যায়, তখন কিন্তু সে অনেক লোককেই সংক্রমণ করে। যদি বছরের প্রথম থেকেই, এই যে এপ্রিল মার্চ থেকেই যদি আপনি উড়ন্ত মশার এই শহরের বিভিন্ন জায়গায় ট্র্যাপ করতেন, পিন পয়েন্ট করে ওই মশাগুলিকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যেত, অ্যাডাল্ট মশা বলেন, লার্ভা বলেন, ওই এলাকার, তাহলে তো ভাইরাস আর ছড়াতে পারতো না। ভাইরাসের জিনোম সিকোয়েন্স হলেও কোন কোন এলাকায় কি পরিমাণ মশা ভাইরাস বহন করছে তা নিয়ে তেমন কোনো গবেষণা হয়নি। BCSIR বলছে, এমন গবেষণার কথা ভাবছেন তারা। এখনই আমরা সেটা প্রকাশ করতে চাই না, কিন্তু আমাদের মাথায় আছে। এটা অনেক এক্সপেন্সিভ, আপনি জানেন যে এক্সপেন্সিভ। ওই জন্য আমাদের অনেক সময় ফাইন্যান্সিয়াল সাপোর্ট এক্সেট্রা অনেকগুলো চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের কাজ করতে হয়। তবে উড়ন্ত মশার গবেষণা নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই সিটি কর্পোরেশন কিংবা স্বাস্থ্য বিভাগের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনার প্রকোপ কমে আসছে বন্দরনগরী চট্টগ্রামে, আর বাড়ছে ডেঙ্গুর হানা।
অগাস্ট মাসে প্রায় শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে নগরীতে। এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশনে মশা নিধন কর্মসূচি অনেকটাই নিভু নিভু অবস্থা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। পরিসংখ্যান বলছে নগরীতে এই মুহূর্তে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সরকারি হিসেবে জুলাই মাসে নগরীতে ডেঙ্গু রোগী ছিল 10 জন, যার মধ্যে মারা যায় 2 জন। আর আগস্টে সেই সংখ্যা 7 গুণ বেড়ে দাঁড়িয়েছে 70 জনে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। প্রথমে প্লাটিনেটটা ছিল 1,48,000, পরে ছিল 40-এ, যখন নেমে আসছে ডাক্তারে চিটাগং মেডিকেলে অ্যাডমিট করতে বলছে। আমার বুধবার রাত থেকে জ্বর উঠছে, শনিবার টেস্ট করেছি, ওখানেই পজিটিভ আসছে। 3টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ডেঙ্গি কর্নার খুলেছি, মশারি দিয়ে সেপারেট তাদেরকে রাখা এবং তাদেরকে ট্রিটমেন্টেরও আলাদা এরকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। বিগত কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি বাড়ে আগস্টের শেষ থেকে নভেম্বর পর্যন্ত। অথচ এমন পরিস্থিতিতে অনেকটা মুখ থুবড়ে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম। নগরবাসী বলছে মাসে 2 মাসে একবারও এলাকায় দেখা যায় না এই সংস্থার সংশ্লিষ্ট কর্মীদের। ওষুধ তো সেটা দূরের কথা, এগুলো তো কোনোদিন দেখিয়ে নেই চোখে। রাত্রির বেলা দিনের বেলা সব সময় মশা আমাদের এখানে। একটা দরখাস্ত দিয়েছিলাম কাউন্সিলর বরাবর, আর একটা দিয়েছি যে আপনার এই সিটি কর্পোরেশনের মেয়র বরাবর, কিন্তু কোনো কাজ করতেছে না এরা। তবে সিটি মেয়রের দাবি কর্পোরেশনের ক্রাশ প্রোগ্রাম চোখে না পড়লেও চলমান রয়েছে ওষুধ ছিটানোর রুটিন কার্যক্রম। হয়তো ক্রাশ প্রোগ্রামে যেভাবে দেখা যায় একসাথে 10-12 জন 14 জনে, এইটা হয়তো আপনি দেখছেন না, কিন্তু চলমান প্রক্রিয়া আছেই আগের মতো। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চট্টগ্রামের 57টি স্পট থেকে মশার লার্ভা সংগ্রহ করেছে। এর মধ্যে 15টি স্পটে শতভাগ এডিস মশার লার্ভা পেয়েছেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে পদ্মার ভাঙনে দিশেহারা রাজশাহীর নদী তীরের মানুষ, স্থায়ী বাঁধ নির্মাণের তাগিদ। ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগের দাবি প্রশাসনের। গুলি করা বা সম্মুখ যুদ্ধে অংশ না নিলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, এমন দাবি করেছেন বিএনপির নেতারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে তারা বলেন, রাজধানীর চন্দ্রিমা উদ্যানেই বিএনপির প্রতিষ্ঠাতার লাশ দাফন করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা। আওয়ামী লীগের সমালোচনার জবাবে জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিএনপি নেতারা বলেন, গুলি করা বা সম্মুখ যুদ্ধে সরাসরি অংশ না নিলেও অন্য সেনাদের নেতৃত্ব দেন তিনি। জিয়াউর রহমান ছিলেন 2,500 সৈনিকের ব্রিগেড কমান্ডার, সেক্টর কমান্ডার। ব্রিগেড কমান্ডাররা সামনের কাতারে গিয়ে শত্রুর প্রতি গুলি বর্ষণ করে না। জিয়াউর রহমান তার উপরের যে কমান্ডার ইন চিফ কর্নেল জর্জ জোয়া, ব্যাংকস্টন বেঙ্গল রেজিমেন্টের চিফ, তাকে গুলি করে হত্যা করে তারা বলেছিল উই রিভোল্ট। দলের প্রতিষ্ঠাতার লাশ চন্দ্রিমা উদ্যানের সমাধিতেই আছে বলে দাবি করেন জ্যেষ্ঠ নেতারা। চন্দনাইশে পলিটেকনিকের পাশে পাহাড়ে শহীদ জিয়াউর রহমানের লাশ পাওয়া গেছে। ইতিহাস বিকৃত করে কোনো লাভ নেই মন্তব্য করে সভায় বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান তার কাজের মধ্য দিয়েই দেশের মানুষের হৃদয়ে আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কাজের মধ্য দিয়ে, তার এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করার মধ্য দিয়ে তিনি এই দেশের মানুষের কাছে পুরোপুরি প্রথিত হয়ে আছে তার স্মৃতি। বন্ধুগণ, বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সরকার পতনের আন্দোলন জোরদার করার জন্য দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ডের যৌক্তিকতা নিয়ে ব্যাখ্যা চাইলেন উচ্চ আদালত। 10 দিনের মধ্যে 2 বিচারককে জবাব দিতে বলা হয়েছে। মামলার যাবতীয় নথিসহ তলব করা হয়েছে তদন্ত কর্মকর্তাকে। সামগ্রিক রিমান্ড প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন হাইকোর্ট। এদিকে পরিমণির বিরুদ্ধে মাদক মামলার তত্ত্বাবধায়ক সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
মাদক মামলায় গ্রেফতারের পর ৩ দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন চিত্রনায়িকা পরিমণি। রিমান্ড চাওয়া হয়েছিল ১৯ দিন। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিনের রিমান্ড হয় তার। ৫ দিন পর আবারও তাকে নেওয়া হয় ২ দিনের রিমান্ডে। এরপর পাঠানো হয় কারাগারে। জেল থেকে আদালতে হাজির করে ১৯ আগস্ট তৃতীয় দফায় পরীকে আবারও নেওয়া হয় ১ দিনের রিমান্ডে। প্রথম দফার রিমান্ড নিয়ে প্রশ্ন না তুললেও দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মনে করেন উচ্চ আদালত। কেন পরের ২ দফায় রিমান্ডে পাঠানো হলো পরীকে, তার ব্যাখ্যা চাওয়া হয় ২ বিচারকের কাছে। উদ্বেগ প্রকাশ করা হয় সামগ্রিক রিমান্ড প্রক্রিয়া নিয়ে। কেন রিমান্ড নিলেন এবং কোন পরিস্থিতিতে নিলেন, কি ব্যাখ্যা, সেইগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা দিতে বলেছেন। রিমান্ডের ক্ষেত্রে যে কি আর যে গাইডলাইনগুলো আছে সেইগুলো যাতে যথাযথ অনুসরণ করা হয়। এদিন শুনানিতে পরীর রিমান্ড যৌক্তিক ছিল বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা বলেছেন, প্রথম দফায় এলোমেলো তথ্য দেয়ায় পরের ৩ দিন রিমান্ডে নেওয়া হয়। সে কারণে মামলার নথি সহ তলব করা হয়েছে তদন্ত কর্মকর্তাকে। পরিমণির কেসে যে তদন্ত কর্মকর্তা আছে তাদেরকে 15/9/2021 তারিখে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন, কেস ডকেট সহ। মামলার তদন্তের স্বার্থে আদালতের অনুমতি নিয়ে একজন আসামিকে জিজ্ঞাসাবাদ করায় রিমান্ড। কিন্তু জিজ্ঞাসাবাদের নামে শারীরিক মানসিক নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় এটি এখন আতঙ্কের নাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোড ও রেল স্ল্যাব স্থাপনের পর পদ্মা সেতুতে এখন পুরো দমে গ্যাস পাইপলাইন ও প্যারাপেট ওয়াল স্থাপন সহ চলছে খুঁটিনাটি কাজ। মূল সেতুর কাজ বাকি মাত্র ৫.৫%। প্রকল্প পরিচালকের আশা, নির্ধারিত সময় আগামী জুনের আগেই সেতু চলাচলের উপযোগী হয়ে যাবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। রাজধানীর সঙ্গে দক্ষিণের কোটি কোটি মানুষের সরাসরি যোগাযোগের স্বপ্ন সারথি পদ্মা সেতু। সময় যতই গড়াচ্ছে মানুষের প্রত্যাশা ততই বাড়ছে। সেতুতে এখন গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে পুরোদমে। আগামী ডিসেম্বরের মধ্যেই গ্যাস লাইন স্থাপন সম্পন্ন হবে বলে আশা সংশ্লিষ্টদের। 860 ফুটের মতো কাজ অলরেডি রানিং চলতেছে আমাদের। এই হলো আমাদের গ্যাস পাইপলাইন পদ্মা সেতুর ব্রিজের আপডেট। অন্যদিকে ক্রেনে করে তুলে এনে সেতুর উপরে সড়ক পথের পাশে স্থাপন করা হচ্ছে প্যারাপেট ওয়াল। এ পর্যন্ত ৫,৬৭০টি প্যারাপেট ওয়াল বসানো হয়েছে। অগ্রগতি ৪৬%, আর রোড শেয়ার পকেটের অগ্রগতি ৬০%। রেল স্ল্যাব ও রোড স্ল্যাব স্থাপনের মাধ্যমে জাজিরার সাথে মাওয়া সড়ক ও রেলপথে যুক্ত হয়ে গেছে। সড়কের স্ল্যাবে 2 লেয়ারের ওয়াটার প্রুফের উপর ১০০ মিলিমিটার থিকনেসের পিচ ঢালাই শুরু হবে অক্টোবরের শেষ দিকে। প্রকল্প পরিচালকের আশা, নির্ধারিত সময় আগামী জুনের আগেই সেতু চলাচলের উপযোগী হয়ে যাবে। প্যারাপেট ওয়াল হয়ে যাবে, পিছনে আমরা অ্যাসফাল্ট কংক্রিট করবো, বাট লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। লাইটিংয়ের 100% আমাদের প্রস্তুতি আছে। ডেফিনেটলি জুনের আগেই আমাদের শেষ করতে হবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 87.75 এবং মূল সেতুর অগ্রগতি 94.50%। ১৮০০ মিটার দীর্ঘ, ১৫০০ মিটার প্রস্থ, ১০০ মিটার থিকনেসের, ৭.৮০ মেট্রিক টন ওজনের ১৩,৩৯০টি প্যারাপেট ওয়াল পদ্মা সেতুর 2 প্রান্তে রেলিং হিসাবে স্থাপন করা হচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। যমুনা ধলেশ্বরের পানি বেড়ে প্লাবিত হয়েছে টাঙ্গাইল, গাইবান্ধা ও সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চল। দুর্ভোগে দিন পার করছেন লাখ লাখ মানুষ। রয়েছে পর্যাপ্ত শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হুহু করে লোকালয়ে ঢুকছে পানি, সড়ক ছাপিয়ে তলিয়ে গেছে ঘরবাড়িও। প্রবল স্রোতে শুধু ঘরবাড়িই নয়, ভেসে গেছে মানুষের স্বপ্ন। করোনার মধ্যেই আবার বন্যা নিঃস্ব করে দিয়েছে বানভাসীদের। টাঙ্গাইল সদর সহ 6টি উপজেলার বেশ কয়েকটি এলাকায় থই থই করছে পানি। দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। ডুবে আছে ঘরবাড়ি আর ফসলি জমি। হাঁটু আর কোমর পানিতে অসহায় দিন কাটছে তাদের। এ অবস্থায় ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা দুর্গতরা। রাস্তাঘাটে পানি উঠে গেছে, কামাই কাজ বন্ধ, বাড়িতে পানি উঠছে, শহরে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। লোক আছে, আমরা যাইতে পারি না, ঘরে থেকে কোনো বাইরে হতে পারি না। খাওয়া দাওয়ায় খুব
অসুবিধা, রাস্তাঘাটে খুব অসুবিধা। যমুনার উপচে পড়া পানিতে দিশেহারা বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনুট উপজেলাবাসী। ঘরবাড়ি নিরাপদ আশ্রয় সরিয়ে নিচ্ছেন অনেকে। ভোগান্তির যেন শেষ নেই বানভাসীদের। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এসব উপজেলার 90,000 হেক্টর জমির মাসকালাই এবং রোপা আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। 7-8 দিন হলে বাদের উপরে আছি, মনে হয় কামাই করে বলে ফেরত ভাত যায়, না হলে উবেশ থাকি। খুব খারাপ অবস্থায় আছে আমাদের বাড়ির পানি, রাস্তার মধ্যে বেড়ায়। এছাড়া কুড়িগ্রাম ও সিরাজগঞ্জেও বন্যার পানিতে কোণঠাসা মানুষ। ঘরবাড়ি ডুবে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে তারা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতের জন্য নৌকায় একমাত্র ভরসা এখন তাদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পদ্মায় ভাঙন দেখা দেওয়ায় দিশেহারা রাজশাহীর নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের দাবি নদী ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। বিপদসীমা ছুঁই ছুঁই করে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি। এতে ভাঙন শুরু হয়েছে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার রাউথা, পিরোজপুর, টাঙ্গন, চকরাজাপুর, পলাশী, ফতেপুর, চৌমুদিয়া সহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকায়। পদ্মার তীব্র স্রোত একটু একটু করে গ্রাস করছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নিমতলি গ্রামের বসতভিটা ও ফসলি জমি। অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিলেও গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। এ অবস্থায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। আমাদের বাড়ি ঘর সব ভেঙে চলে গেল, আপনার আম বাগান, লিচু বাগান সব ভেঙে চলে এসেছে। জমি জায়গা নাই, যে জমি জায়গাতে যে বাড়ি করব সেরকম টাকা পয়সাও নাই। বাঁধ নাইলে একটা বাড়ি ঘর থাকবে না, যে ঘর ভেঙে গেছে, যে আছে এখন আপাতত কিছুই থাকবে না, বিলীন হয়ে আসবে। ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ স্থানে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেললেও কাজ হচ্ছে না তেমন। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি অসহায় পদ্মা তীরবর্তী বাসিন্দাদের। স্থায়ী বাঁধের আমরা ব্যবস্থা চাই, না হলে যেটুক আছে সেটুকু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। বস্তাগুলো এই মুহূর্তে দেওয়ার পরে কিন্তু নদী গর্ভে চলে যাচ্ছে। এটা কিন্তু 100 ভাগের ভিতর মনে হয় 10 ভাগই কাজ হচ্ছে, বাকিটা বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর একটাই প্রাণের দাবি হচ্ছে বাঁধ নির্মাণ হলে এলাকাবাসী রক্ষা পাবে। এ অবস্থায় ভাঙন কবলিত স্থানে আপৎকালীন সুরক্ষা ব্যবস্থা নেয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে, ঠিকাদার প্রত্যেক ব্লক তৈরি কাজ চলমান রয়েছে। আমরা এই শুষ্ক মৌসুমের মধ্যেই পুরোদমে কাজ শুরু করবো। আগামী বর্ষা মৌসুমের মধ্যে ইনশাল্লাহ আমাদের স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ চারঘাট উপজেলায় মোটামুটি সমাপ্ত হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বর্ষা মৌসুমে আপৎকালীন সুরক্ষা বাবদ ব্যয় করা হয়েছে প্রায় 3 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে আকস্মিক বন্যায় অন্তত 45 জন মারা গেছে। স্থানীয় সময় বুধবার রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে দেশটির পূর্ব উপকূলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো বাংলাদেশি। মাত্র 6 ঘন্টার বৃষ্টি। বুধবার রাতের আধারে ভয়াবহ দুর্যোগ নেমে আসে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে। নিউ ইয়র্কের সাবওয়ে, বিমানবন্দর, রাস্তাঘাট, বাড়িঘর সবকিছু পানিতে তলিয়ে যায়। একই পরিস্থিতি পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউ জার্সিতেও। আকস্মিক বন্যায় নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় প্রাণ হারিয়েছেন অনেকেই। দুটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটির ইতিহাসে অন্তত 250 বছরে এমন বন্যা পরিস্থিতি দেখেনি কেউই। উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন পূর্ব উপকূলীয় অঞ্চলে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব এলাকার হাজার হাজার বাংলাদেশিও। এদিকে হারিকেন আইডার প্রভাবে সৃষ্ট বন্যায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গেল রোববার লুইজিয়ানায় আঘাত হানা শক্তিশালী 4 মাত্রার হারিকেনটি দুর্বল হয়ে বুধবার রাতে যুক্তরাষ্ট্র অতিক্রম করে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। দীর্ঘদিনের রীতি ভেঙে প্রথম স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে আনা হচ্ছে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন কাজ করার পরও বঞ্চিত করা হচ্ছে তাদের। অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, এর ফলে কর্মীদের মনোবল ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।
মহামারীকালে লকডাউন বা কঠোর বিধিনিষেধ সবসময় খোলা ছিল দেশের পাসপোর্ট অফিস। লোকবল সীমিত হলেও পাসপোর্ট প্রিন্ট থেকে জরুরি সেবা সবই চলমান ছিল অধিদপ্তরে। বিদেশস্থ মিশন এবং বাংলাদেশের বিভিন্ন অফিস সময় বেশ কয়েক লক্ষ পাসপোর্ট আমরা এই কোভিড সিস্টেমের মধ্যেও সরবরাহ করতে সক্ষম হয়েছি। পাসপোর্ট এবং ইমিগ্রেশন অধিদপ্তর সেবার মান বৃদ্ধিতে এবং এই সেবা কার্যক্রম যাতে আরও সুন্দর এবং সুষ্ঠু হয় সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। এমন বাস্তবতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত 14 জুলাই প্রশাসন ক্যাডারের একজন যুগ্ম সচিবকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়নের আদেশ জারি করা হয়েছে। এই নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এর ফলে অধিদপ্তরের 8টি ধাপের কর্মকর্তা কর্মচারীরা পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। প্রযুক্তি নির্ভর হওয়া এই কার্যক্রম সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকায় এটি পরিচালনায় দীর্ঘসূত্রতা ও জটিলতা সৃষ্টি হতে পারে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এমন সিদ্ধান্তের ফলে মনোবল হারাবে অধিদপ্তরের কর্মকর্তারা। প্রশাসনিক কাজটাকে সাধারণ প্রশাসনিক কাজ বললে কিন্তু ভুল। এটাকে হলো টেকনিক্যাল অ্যাডমিন। স্বাভাবিকভাবে এখানে যদি একটা পদে খালি থাকে বা একটা পদায়ন করার সুযোগ হয় তাদের মনোবল ভালো থাকবে। তো এখানে যদি তাদের দেওয়া হয় এটা অফকোর্স ডেফিনেটলি এটার সার্ভিস ভালো হবে। কাজের ধরন ও গুরুত্ব বিবেচনায় অধিদপ্তরের পরিচালকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে শূন্য পদে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাবনায় সরকারি জমি দখল করে মার্কেট গড়েছেন সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। জমি বন্দোবস্ত না নিয়েই অর্থের বিনিময়ে বরাদ্দ দেওয়া হয়েছে প্লট, তৈরি হয়েছে 2 শতাধিক অবৈধ স্থাপনা। প্রায় 4 বছর ধরে প্রকাশ্যে এমন কাণ্ড ঘটলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। পাবনা থেকে এস এ আসাদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাবনার বেড়া উপজেলার নগরবাড়িতে যমুনা নদী পারের সড়ক ও জনপথ ও খাস খতিয়ানের প্রায় 5 একর জমিতে গড়ে উঠেছে বিশাল বাজার। কাগজে কলমে নলখোলা মথুরাপুর বাজার নাম হলেও স্থানীয়রা বলেন এমপি বাজার। নদীর গতিপথ বদলে কাজিরহাটে সরিয়ে নেয় এখন পরিত্যক্ত নগরবাড়ি ফেরিঘাট। পাশের মথুরাপুর হাটও বিলীন হয় নদী ভাঙনে। 2018 সালে আওয়ামী লীগের সংসদ সদস্য থাকাকালে আজিজুল হক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বা বন্দোবস্ত না নিয়েই জায়গাটি যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে ভরাট করেন। এরপর 264টি প্লটে ভাগ করে প্লট প্রতি 1.5 থেকে 2 লাখ টাকার বিনিময়ে বরাদ্দ দেন। পজিশন দেওয়ার জন্য 50,000 করে টাকা নিয়েছে এবং নেওয়ার পরে আরও 1 লাখ করে টাকা নিয়ে এই পজিশনগুলো বরাদ্দ দিয়েছে। উনি ব্যক্তিগত উদ্যোগে 264টা প্লট করতে প্লট করে প্রথম অবস্থায় 50,000 টাকা নিয়েছিল, পরে আবার আরো 50,000 1 লাখ করে নিয়েছিল। অনুমোদন না থাকার কথা স্বীকার করে স্থানীয়দের উন্নয়নে বাজার তৈরি করেছেন বলে দাবি সাবেক এই আইন প্রণেতার। বৈদ্যুতিক লাইনের নতুন লাইন স্থাপন, প্রতিটি দোকানের মালিকের নামে একটা মিটার সংযোগ সহ 97,100 টাকায় তারা এই প্লট পেয়েছে। অবশ্য জমি উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। আমাদের যে জায়গা আছে সেটা আমরা চিহ্নিত করে পরে আমরা উচ্ছেদ করব। সরকারি খাস জমি মৌখিক পারমিশন দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা এটা খতিয়ে দেখি। 2018-19 সালে অবৈধ বাজার গড়ে উঠলেও জমি উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সময় সংবাদ, পাবনা। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়ত ইলিশে ভরপুর। ছুটির দিনে ইলিশ কিনতে রাজধানী সহ নানা অঞ্চলের শৌখিন ক্রেতা ও পাইকারদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জেনিফার, এই যে দেশ সেরা ভোরের এই ইলিশের হাটে চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ এবং নানা সাইজের ইলিশ। আমরা লক্ষ্য করছি যে বড় সাইজের ইলিশ কিন্তু আজকে প্রচুর পসরা সাজিয়ে বসছে এবং ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ নিয়ে কিন্তু হাটে আসছে এই বিভিন্ন অঞ্চলের জেলেরা। এবং এই যে এই পদ্মা তীরের যে হাটের কথা আপনি বলছেন তার পাশেই কিন্তু শত শত নৌকা নোঙ্গর করেছে এবং
এই সড়ক পথেও কিন্তু ইলিশ আসছে এবং এত ইলিশ আসার পরেও কিন্তু বাজারে ইলিশের দাম চড়া এবং ক্রেতারা বলছেন যে এই ভরা মৌসুমে ইলিশের দাম হাঁকা হচ্ছে। বড় ইলিশ 1250 থেকে 1300 টাকা কেজি এবং যেগুলো 1 কেজি সাইজের সেগুলো দাম হাঁকাচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজি। তো এই দাম চড়ার ব্যাপারে কিন্তু এখানকার আড়তদাররা বলছেন যে পরিমাণ ইলিশ আসছে তার চেয়ে চাহিদা বেশি এবং ছুটির দিন থাকবার কারণে কিন্তু এই ইলিশের দাম বেশি যাচ্ছে বলে তারা বলছেন। কিন্তু এখানকার ক্রেতারা কিন্তু এতে মানতে নারাজ যে এই সময়টায় কিন্তু প্রচুর ইলিশ বাজারে আসে কিন্তু তারপরেও এত দামি ইলিশ কিনতে হচ্ছে, তাতে কিন্তু ক্রেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে। এখানে কিন্তু রাজধানী ঢাকা সহ নানা অঞ্চল থেকে যেমন শৌখিন ক্রেতারা আসছেন, পাশাপাশি কিন্তু শত শত পাইকার আসছেন এবং বিভিন্ন অঞ্চলের পাইকারও কিন্তু এখানে রয়েছে। মুন্সিগঞ্জ জেলার যে নানা অঞ্চলের হাট বাজারগুলো রয়েছে সেখানকার যেমন পাইকাররা সেখান থেকে পাইকারি ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন, আবার অন্য অঞ্চলের পাইকাররাও কিন্তু এখানে আসছেন যে তাজা এবং এখানে কম দামে ইলিশ কিনবার জন্য। কিন্তু এখানে এসে দাম চড়া হওয়ার কারণে কিন্তু অনেকেই তারা একটু অসন্তোষ প্রকাশ করছেন। এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে ইলিশের যে চাহিদা এবং সরবরাহের উপরে নির্ভর করে দাম, সেটা তাদের হাতে নেই এবং জেলেরা তারা যে ন্যায্য মূল্য পাওয়ার জন্য চেষ্টা করেন। তারা এখানে যারা আড়তদার আছেন তারা বলেন যে আমরা সেইটাই চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখানকার যে সার্বিকভাবে বলছেন যে তারা এখন যে ভাদ্র মাস চলছে এবং এই সেপ্টেম্বরে যে ইলিশের প্রচুর যে সরবরাহ থাকে, বলছেন যে কদিন পরে এই সরবরাহ আরো বেড়ে যাবে এবং এই বৃদ্ধি পেলে হয়তো আরো কমবে। কিন্তু ইলিশের যে চাহিদা দিন দিনই বেড়ে যাচ্ছে এবং এই মাওয়া ঘাটকে ঘিরে এখানে কিন্তু অনেক রকম রেস্তোরাঁ হয়েছে এবং রেস্তোরাঁগুলোতেও কিন্তু প্রচুর ইলিশের চাহিদা রয়েছে। সেখান থেকে যেমন ইলিশ এই হাট থেকে কিন্তু সেখানে ইলিশ যাচ্ছে, পাশাপাশি রাজধানী ঢাকায়ও কিন্তু নানা রেস্তোরাঁর জন্য ইলিশ যাচ্ছে এবং এখানে যে ইলিশের চাহিদা দিন দিন বাড়ছে। তারা বলছেন যে ইলিশের উৎপাদন সারা দেশে কিন্তু গেল 1 বছরে যে একটা পরিসংখ্যান দিয়েছে মৎস্য অধিদপ্তর, সেখানে বলছেন যে প্রায় 5.5 লাখ মেট্রিক টন ইলিশের যে উৎপাদন হয়েছে সেই উৎপাদন কিন্তু আরো বাড়ানো সম্ভব এবং সেটি কিন্তু গেল যে জাটকা মৌসুম গিয়েছে। এখানকার যে জেলা মৎস্য কর্মকর্তা বলছিলেন যে এইখানে কিন্তু সেটি পুরোপুরি সফল করা যায়নি। এখানে কারেন্ট জাল ফ্যাক্টরি এবং কারেন্ট জালের যে ব্যবহার, পাশাপাশি নানা রকম ব্যবহারের কারণে কিন্তু এই যে ইলিশ নিধন হচ্ছে এবং মা ইলিশ রক্ষা অভিযান মোটামুটি সফল হলেও কিন্তু এই ঝাটকা যে তারা বলছিলেন টনে টনে ঝাটকা কিন্তু নিধন হয়েছে, সে কারণে কিন্তু অনেক প্রভাব রয়েছে এবং সমুদ্র থেকে যখন এই ইলিশগুলো নদীতে চলে আসে তখন এগুলোকে সুরক্ষা না করে এগুলোকে যে নিধনের প্রক্রিয়া চলে তখন কিন্তু নানা রকম চ্যালেঞ্জ হয়। আর এই ভরা মৌসুমে যে উৎপাদন সেটি আরো অনেক গুণ বেড়ে যেতে পারত যদি ওই ঝাটকা নিধনগুলো না হতো এবং এখানকার যে পদ্মা তীরের এবং মেঘনা তীরের যে অনেক জেলে পল্লী রয়েছে এদের মধ্যে এক শ্রেণীর লোক কিন্তু এই ঝাটকা নিধন এবং মা ইলিশ নিধনের সময় তারা সংযুক্ত থাকে। এই ব্যাপারে কিন্তু এখানকার কর্মকর্তারা বলছেন যে যখন মা ইলিশ নিধন এবং ঝাটকা নিধনের মৌসুমটি থাকে তখন ওই জেলেদেরকে কোনো কর্মশালায় সম্পৃক্ত রাখা গেলে এবং তাদের এই চ্যালেঞ্জগুলো কিন্তু মোকাবেলা করা সম্ভব। দেখা যায় যে ওই পরিবারগুলোকে যে চাল দেওয়া হয় সেই চাল নিয়েও কিন্তু তারা নদীতে নেমে যাচ্ছেন এবং নদীতে যাতে নামতে না পারে সে ব্যাপারে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আগে থেকে কিন্তু করা প্রয়োজন বলে তারা বলছেন এবং জেলেদের নৌকাগুলোকে যে নজরদারিতে রাখার পাশাপাশি জেলেদের কোনো কর্মশালায় যদি আবাসিক কর্মশালায় রাখা যায় তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা, পাশাপাশি যে দেশের সবচেয়ে বড় যে কারেন্ট জালের ফ্যাক্টরি সেগুলো মুন্সিগঞ্জে এবং সেই ফ্যাক্টরিগুলোকে পুরোপুরি বন্ধ করার দাবি কিন্তু উঠেছে। তাহলে কিন্তু ইলিশের যে এরকম রূপালী ইলিশের যে পসরা সেটি আরো অনেক বেশি বেড়ে যাবে এবং ইলিশ ঘিরে যে
দেশের অর্থনীতি সেই ভিত কিন্তু আরো শক্তিশালী হবে। এবং এই যে আড়তটি রয়েছে, এই আড়তের ব্যাপারে কিন্তু সংশ্লিষ্টরা বলছেন যে এই আড়তটি আধুনিকায়ন এবং এটির সড়ক ব্যবস্থা আরো ভালো করা দরকার। তো এই ছিল ইলিশের হাটের সবশেষ খবর। জেনিফার। মুন্সিগঞ্জের মা মৎস্য আড়ত থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। নদীর পানি বাড়ায় ও প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুট বন্ধ ও সাপ্তাহিক ছুটি থাকায় অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, যার জন্য স্রোতও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর স্রোতের বিপরীতে চলতে গিয়ে এই যে ফেরিগুলা পাটুরিয়া দৌলতদিয়া রুটের, তাই কিন্তু প্রায় শত বিকল হয়ে যাচ্ছে। রাতেও কিন্তু একটি ফেরি বিকল ছিল, বনলতা নামের একটি ফেরি বিকল ছিল, কিন্তু ভোরেই সেটা আবার বহরে যুক্ত হয়েছে। আবার নতুন করে কিন্তু আসলে বিকল হচ্ছে, যার কারণে কিছুক্ষণ পরপরই বিকল হচ্ছে, আবার মেরামত করা হচ্ছে। বহরের যে কয়টি ফেরি রয়েছে সেই কয়টি ফেরি দিয়ে কিন্তু এই যে বিশাল দুই ঘাটের যে চাপটা তা কিন্তু সামাল দেওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। যার জন্যই কিন্তু আজকে এই মুহূর্তে যে কথা যদি বলি, এই মুহূর্তে 2 কিলোমিটার পর্যন্ত পাটুরিয়া ঘাটের যানজট রয়েছে। আর সেই ক্ষেত্রে লম্বা সারি রয়েছে বাসের এবং ট্রাকেরও দীর্ঘ সারি রয়েছে। সেই ক্ষেত্রে যারা বাস শ্রমিক রয়েছে এবং যারা যাত্রী রয়েছে তারা বলছে তারা যে 2 দিনকার ছুটিতে আসছে, অতিরিক্ত যারা যানবাহন এখানে আসছে তারা বলছে যে আসলে রাত 10টা এবং তারা 11টায় ঘাটে পৌঁছেছে, এখনো ঘাটে অবস্থান করছে। অন্যদিকে যদি ট্রাক শ্রমিকদের কথা বলি, যাদের আসলে দুর্ভোগটা চরম আকার ধারণ করেছে, তারা কিন্তু 3 থেকে 4 দিন ধরে এই ঘাট এলাকাতেই রয়েছে এবং তারা কিন্তু বলছে যে তাদের এই যে শিমুলিয়া বাংলা বাজার নৌরুট বন্ধ থাকায় তারা কিন্তু অনেকে এই কিন্তু বিপাকে পড়েছে। একদিকে তাদের 150 কিলোমিটার এলাকাতে বেশি জ্বালানি দিয়ে খরচ করে তাদের এই ঘাটে আসতে হচ্ছে। অন্যদিকে তারা কিন্তু এখানে অসামাজিক মানে যেটা বলতে হয় যে আসলে যেটা শব্দটা এরকম যে তাদের যে কষ্টটা আসলে পূরণীয়, যে তারা কিন্তু এখানে কষ্ট করছে। একদিকে এখানকার খাদ্য যে বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আসলে তাদের দুর্ভিক্ষের কোনো সীমা থাকছে না। তাদের রাতও জাগতে হচ্ছে খুব কষ্টের ভিতর দিয়ে, কারণ গাড়িটা একটু টানে আবার বন্ধ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। কফিন বন্দী হয়ে দেশে ফিরলেন পাইলট ক্যাপ্টেন নওশাদ। মাঝ আকাশে অসুস্থ হয়ে 124 যাত্রীর প্রাণ বাঁচালেও নিজে চলে গেলেন পৃথিবী ছেড়ে। বৃহস্পতিবার সকাল 9টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তার মরদেহ ভারত থেকে দেশে আসে। শেষবারের মতো দেশের মাটিতে প্রত্যাবর্তন ঘটে এক অকুতভয় সৈনিকের। বাহন নিজেরই প্রিয় বিমান, যেখানে চালকের আসনে কেটেছে 19টি বছর। তবে আজ চালক অন্য কেউ, অন্য কোনো সহকর্মী। সুদক্ষ বৈমানিক নওশাদ নিথর দেহে কফিনবন্দি। ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বৃহস্পতিবার সকাল 9:10 দিকে। দীর্ঘদিনের সহযোদ্ধা বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। এরপর ধীরে ধীরে বের করে আনা হয় ক্যাপ্টেন নওশাদের কফিন। এ সময় মাথা থেকে হ্যাট নামিয়ে শ্রদ্ধা জানান ক্যাপ্টেনরা। সংকটকালীন মুহূর্তে উনার দক্ষতা দিয়ে উনি অনেক যাত্রীর প্রাণে রক্ষা করার ব্যাপারে চেষ্টা করেছেন। ওনার মৃত্যুতে বিমান পরিবারের, বিশেষত পাইলট পরিবারের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। সহকর্মীর অকাল মৃত্যুতে আবেগাপ্লুত সহকর্মীরা বলেন, বাংলাদেশ বিমানে নওশাদের অবদান অপূরণীয়। আমরা অবশ্যই তাকে মিস করব, বিমানও মিস করবে তাকে। ট্রেনিং রেকর্ড, ট্র্যাক রেকর্ড, অল আর এক্সেলেন্ট। দেশ শুধু একজন পাইলট হারায় নাই, দেশ একজন ভালো মানুষকে আজকে হারায়। অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন নওশাদের উত্তরার বাড়িতে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মরদেহ বিমানের বলাকা কার্যালয়ে বাদ জোহর জানাজা শেষে দাফন করা হয় বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে। গত 27 আগস্ট ফ্লাইট পরিচালনাকালে মাঝ আকাশে ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়লে জরুরি অবতরণ করা হয় ভারতের নাগপুরে। সেখানকার কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 30 আগস্ট মৃত্যুবরণ করেন তিনি।
রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরে চলছে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস। এ উপলক্ষে জেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই স্লোগানকে সামনে রেখে গতকাল সকালে নড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধিতে করণীয় এবং পদ্মার ইলিশ রক্ষায় সচেতন হওয়ার নানা দিক তুলে ধরেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। পাশাপাশি জেলায় মৎস্য উৎপাদন বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জে পৌঁছেছে অক্সিজেনবাহী বিশেষ ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস। গতকাল দুপুরে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে রেলপথে বেনাপোল স্থলবন্দর হয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছায় বিশেষ ট্রেনটি। 10টি কন্টেইনারে থাকা মেডিকেল অক্সিজেন আনলোড কার্যক্রম শেষ করে সড়ক পথে তরল অক্সিজেন দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। এখন পর্যন্ত ভারত থেকে রেলপথে 13টি চালানে প্রায় 2600 মেট্রিক টন তরল অক্সিজেন বাংলাদেশে এসেছে। মৌলভীবাজারের ডলুছড়া পুঞ্জির খাসিয়াদের ওপর হামলার প্রতিবাদ, সামাজিক বনায়নের নামে প্রাকৃতিক বনভূমি ধ্বংসের প্রতিবাদ সহ 8 দফা দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নাগরিক সমাজ। গতকাল দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন সিলেট অঞ্চলের 8টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 শতাধিক সদস্য। 2 ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার রাজনৈতিক, সামাজিক ও পরিবেশ কর্মীরা। পরে মিছিল নিয়ে 8 দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। আমাদেরকে বিভিন্নভাবে হামলা এবং নির্যাতন করা হচ্ছে এবং আমাদের জায়গা থেকে আমাদেরকে উচ্ছেদের একটা পায়তারা করা হচ্ছে। 2800 পান গাছ কাটা হয়েছে, ওই সমস্ত পরিবারের ক্ষতিপূরণ দিতেই হবে। এখানের যে খাসি আদিবাসীদেরকে উচ্ছেদের একটি ষড়যন্ত্র চলছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার হস্তক্ষেপের মাধ্যমে এই প্রবলেমটা যেন সলভ হয়ে যায়। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজে সক্ষমতা বাড়াতে সারা দেশে প্রতিবন্ধী বান্ধব 60টি অত্যাধুনিক মাল্টিপারপাস রেস্কিউ বোট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে 8টি বোট হস্তান্তর করেছে নির্মাণ প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী ও ডকইয়ার্ড কর্তৃপক্ষ। গতকাল দুপুরে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের হাতে 8টি বোটের চাবি বুঝিয়ে দেওয়া হয়। গুরুত্ব বিবেচনায় প্রথম ধাপে বন্যাপ্লাবিত অঞ্চলগুলোতে উদ্ধার তৎপরতার জন্য দেশের 8টি জেলায় বোটগুলো পাঠানো হয়। প্রতিটি বোটে রয়েছে 80টি করে সিট। দুর্গত মানুষকে উদ্ধার সহ গবাদি পশু ও ঘরবাড়ি রক্ষার কাজে ব্যবহৃত হবে বিশেষ সুবিধায় নির্মিত এই বোট। প্রতিটি বোটে রয়েছে প্রতিবন্ধী ও আহত ব্যক্তিদের জন্য হুইলচেয়ার, ওয়াকিং ফ্রেম ও স্ট্রেচারের ব্যবস্থা। জনগণকে দুর্গত এলাকা থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনা, তাদের গবাদি পশু আনা এবং ঘরবাড়ি অনেক সময় ভেঙে নিয়ে আসতে হয় নদী ভাঙ্গনের সময় হলে, এবং তাদের মাঝে ত্রাণ পৌঁছাইতে হয়। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগ নেই যে কিভাবে সেফ একটা বোটের ব্যবস্থা করা যায় বন্যা দুর্গত এলাকায়। টাঙ্গাইলে যমুনা নদীর পানি বাড়তে থাকায় নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। জেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই মুহূর্তে টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদির, বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত সন্ধ্যা 6টা পর্যন্ত টাঙ্গাইলের যমুনা নদীর পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত করছে। তো আমরা যতদূর দেখেছি যে এই গত এক সপ্তাহ যাবৎ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হলেও এখন কিন্তু মধ্যাঞ্চল এলাকাগুলো প্লাবিত হচ্ছে। ফলে কিন্তু এখন পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতী, ভুয়াপুর, গোপালপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর সহ বাসাইল সহ টাঙ্গাইলের প্রায় 6টি উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়ে চরমভাবে মানুষ বিপাকে পড়েছে। এই যে ভেসে যাচ্ছে ফসলের ক্ষেত, সবজি ক্ষেত
এবং রোপা আমন সহ মানে কৃষকের কিন্তু যে যে কৃষি পণ্য সেগুলো কিন্তু ভেসে গিয়ে চরম বিপাকের সম্মুখীন হয়েছে। আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা বলেছে যে আসলে এই যে বর্তমানে যে বন্যাটি হচ্ছে, এই বন্যাটি আসলে অসময়ে বন্যা হয়েছে। যে সময় বন্যাটি হওয়ার কথা সেই সময় বন্যা হয়নি, যেই কারণে মানুষ এবার ভেবেই নিয়েছিল যে এবছর বন্যা হবে না। এবছর বন্যা না হওয়ার আশঙ্কায় তারা রোপা আমন বনেছিল এবং সবজি চাষ করেছিল, কিন্তু দেখা গেল অসময়ে বন্যা হয়ে তাদের এই সবজি এবং রোপা আমনগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, তলিয়ে গেছে পানিতে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় রয়েছি। বাসাইল উপজেলায় ঠিক একটি পাকা রাস্তার উপরে আমি দাঁড়িয়ে আছি। সেই পাকা রাস্তায় কিন্তু তীব্র স্রোত বয়ে যাচ্ছে, মানে এত স্রোত যে মানে সেটা আসলে মানুষের যাতায়াতের জন্য চরম সমস্যা হয়েছে। আমরা কথা বলেছিলাম, এই যে এখানকার স্থানীয় যে লোকজন রয়েছে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই বছর যে বন্যাটি হচ্ছে এটি আসলে অকল্পনীয় বন্যা, যেই কারণে আসলে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ইতিমধ্যেই, এবং এই এলাকার মানুষের যে উপজেলা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি তলিয়ে গিয়ে মানুষজনের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়েছে। এটি মূলত এই টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পরেই বাসাইল পৌরসভা, সেই ইউনিয়নের সাথে পৌরসভার যে রাস্তার কানেকশন, সেই কানেকশন কিন্তু একেবারে বন্ধ হয়ে গেল। আর আরেকটি রাস্তা রয়েছে, সেখানে একটি ব্রিজের দেখেছি, সেই ব্রিজটিও কিন্তু গত পরশু দিন কিন্তু ব্রিজ ভেঙে সেখানকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছে। অর্থাৎ এই কাঞ্চনপুরের একটি ব্রিজ এবং এই রাস্তাটি তলিয়ে যাওয়ার কারণে এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের একান্ত প্রয়োজনে তাদেরকে নৌকা যোগে কিন্তু তাদেরকে এই উপজেলা শহরে যেতে হচ্ছে বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন জিনিসপত্র ক্রয়ের জন্য। তা আমরা পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে টাঙ্গাইলের যে এবছর যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় কিন্তু মানুষজন সত্যি অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে, এবং যদি এইভাবে যদি টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি যদি আরও বাড়তে থাকে তাহলে কিন্তু আরও চরম আকার ধারণ করবে। এবং তিনি যে বিষয়টি জানিয়েছে যে আগামী 7 দিন পর্যন্ত এই বন্যার পানি আরও বৃদ্ধি পেতে পারে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে এই যে বন্যা, একদিকে বন্যা, অন্যদিকে টাঙ্গাইলের যমুনা নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙনের কারণে মানুষ সর্বশান্ত হয়েছে। তাদেরকে যথারীতি 10 লক্ষ টাকা এবং 10,60,000 টাকা এবং 20 টন চাল তাদেরকে বিতরণ করা হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির সর্বশেষ। টাঙ্গাইল থেকে বন্যার খবর জানাচ্ছিলেন সহকর্মী কাদির তালুকদার। ভোরের সময় আরও থাকছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকা সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রে 1.5 কোটি ডোজেরও বেশি নষ্ট করার অভিযোগ। মেলেনি সুস্পষ্ট কারণ, সংখ্যা আরও বেশি হওয়ার শঙ্কা। আগামী 26শে সেপ্টেম্বর জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে পারে আর কোন দলটি বা আছে জনপ্রিয়তার শীর্ষে, তার বিস্তারিত থাকছে সহকর্মী বিটু বড়ুয়ার প্রতিবেদনে। গোটা জার্মানিতেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সাধারণ জনগণের জল্পনা কল্পনায় শুধু একটাই ভাবনা, কে হবেন জার্মানির নতুন চ্যান্সেলর, কোন দলটি বা গঠন করবে সরকার। এসব প্রশ্ন ভাসছে দেশটির বাতাসে। সময় যতই এগুচ্ছে ততই ভোটে অংশ নিতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে স্নায়ুযুদ্ধ। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দলের জনপ্রিয়তা কমেছে বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে। দলটির পক্ষ থেকে এবার চ্যান্সেলর পদে লড়ছেন নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের বর্তমান মিনিস্টার প্রেসিডেন্ট আরমিন লাশেট। সব মিলিয়ে দলটির জনপ্রিয়তা মাত্র 20%। তবে 25% নিয়ে এই মুহূর্তে শীর্ষে অবস্থান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডির। দলটি থেকে আগামী চ্যান্সেলর পদে বর্তমান ভাইস চ্যান্সেলর ওলাফ শলসের সম্ভাবনা দেখছেন দলটির নেতা কর্মীরা।
অ্যাঙ্গেলা ম্যার্কেল করোনাকালে কেমন দেশ পরিচালনা করেছে আমরা তা জানি। তিনি যদি ভালো কিছু করে থাকেন তাতে আমাদেরও অংশীদারিত্ব আছে। তবে আমরা এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে জরিপে 16% সবুজ দলের হলেও চোখ রাঙাচ্ছে এফডিপি কিংবা দেশটির কট্টরপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড। আমার এই বয়সে অনেক দলই দেখেছে, তবে করোনাকালে কয়েকজন সাংসদের অসততাও দেখেছে। বিশ্বে জার্মানির অবস্থান আরও শক্ত করতে এই মুহূর্তে চ্যান্সেলর পদে অভিজ্ঞ একজনকে দরকার। তবে বিশ্ব রাজনীতিতে অবদান রাখার পাশাপাশি অভ্যন্তরীণ নানা সংকট সমাধানে এমন কয়েকটি দল জোটবদ্ধ হয়ে আগামীতে সরকার গঠন হবে, এমনটাই প্রত্যাশা দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের। আগামী মাসে অনুষ্ঠিতব্য জার্মানির জাতীয় নির্বাচনে জার্মান রাজনৈতিক দলগুলোর সবগুলোর চাওয়া একক সংখ্যাগরিষ্ঠতা। আর 27শে সেপ্টেম্বর জানা যাবে কোন দল আসলে সরকার গঠন করতে যাচ্ছে। জার্মানি থেকে বিটু বড়ুয়া। ৮০ বছর পর শ্রীলঙ্কায় হাতির যমক শাবক। চলতি সপ্তাহে জন্ম নেওয়া শাবক দুটি সুস্থ আছে। তাদেরকে রাখা হয়েছে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে। অনেক প্রাণীর একসঙ্গে একাধিক শাবক প্রসব করার ঘটনা নিয়মিতই দেখা যায়, তবে হাতির ক্ষেত্রে এটি একটু ব্যতিক্রম। সেই বিরল ঘটনার আবারও সাক্ষী হলো শ্রীলঙ্কা। মঙ্গলবার দেশটির পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে সুরাঙ্গি নামের এক হাতি যমজ শাবকের জন্ম দিয়েছে। মা ও জন্ম নেওয়া পুরুষ শাবক দুটি সুস্থ আছে বলে জানিয়েছে অরফানেজ কর্তৃপক্ষ। তবে শাবক দুটি আকারে ছোট হওয়ায় তাদের প্রতি বাড়তি নজর দেওয়া হচ্ছে। এর আগে দেশটিতে 1941 সালে হাতির যমজ শাবকের জন্ম হয়েছিল। ঠিকানাবিহীন হাতিদের আশ্রয় দিতে 1975 সালে গড়ে তোলা হয় পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। বর্তমানে এখানে 80টির বেশি হাতির বসবাস। পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় স্থানও এটি। তবে মহামারী করোনার কারণে বর্তমানে বন্ধ আছে পর্যটন কেন্দ্রটি। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কায় হাতিকে পবিত্র প্রাণী মনে করা হয়। হাতি রক্ষায় কঠোর আইনও করেছে সরকার। দেশটির সরকারি তথ্য মতে শ্রীলঙ্কায় বর্তমানে বন্য হাতি রয়েছে প্রায় 7,500। এছাড়া ব্যক্তিগতভাবে পোষা হাতির সংখ্যা 200। রাহানুল রানা, সময় সংবাদ। সম্প্রতি ভ্যানিসের একটি র্যাম্প শোতে ঘটে গেছে মজার ঘটনা। নামকরা ব্র্যান্ড ডলসে অ্যান্ড গাভানারের এই ফ্যাশন শোটি হচ্ছিল খোলা আকাশের নিচে। আর শো চলাকালে হঠাৎ করেই শিলাবৃষ্টি শুরু হলে বিপাকে পড়েন দর্শক ও তারকারা। মজার এই ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বের অনেক দেশ যখন কোভিড টিকার সংকটে ভুগছে, তখন যুক্তরাষ্ট্র 1.5 কোটিরও বেশি ডোজ টিকা ফেলে দিয়েছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্ট। বিশ্বের অনেক দেশেই পর্যাপ্ত টিকার অভাবে ব্যাহত হচ্ছে টিকাদান কর্মসূচি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অন্তত 1.5 কোটি ডোজ টিকা নষ্টের অভিযোগ উঠেছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী এসব টিকা সরবরাহ করা যেত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ 4টি ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান প্রত্যেকে 10 লাখের বেশি ডোজ নষ্ট করেছে। এর মধ্যে ওয়ালগ্রিন সবচেয়ে বেশি 20,60,000, সিবিএস 20,30,000, ওয়ালমার্ট 10,60,000 ও রাইডেট 10,01,000 ডোজ নষ্ট করেছে। এখন পর্যন্ত সুস্পষ্ট কারণ উল্লেখ করা না হলেও টিকা গ্রহীতার অভাব, মেয়াদোত্তীর্ণ, সঠিক সংরক্ষণ আর ব্যবহার উপযোগী না হওয়ার কারণে এই বিপুল সংখ্যক টিকা ফেলে দেওয়া হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের শিরোপার খরা ঘোচাতে কিরগিজস্তানে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফুটবলারদের অনুপ্রেরণা যোগাতে সেখানে হঠাৎ হাজির বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবলাররাও খুশি তার হঠাৎ আগমনে। ত্রিদেশীয় টুর্নামেন্টে সাফের প্রস্তুতিতে বেশ কাজে লাগবে বলে জানালেন জেমির শিষ্যরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ 2005 সালে ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। 1999 সালে মাত্র একবারই শিরোপার স্বাদ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর থেকে শিরোপা অধরা বাংলাদেশের। গেলবার তো নিজেদের মাটিতে বিদায় গ্রুপ পর্ব থেকেই। যদিও বাংলাদেশ জয় পেয়েছিল গ্রুপের 2 ম্যাচেই। পাকিস্তান ও ভুটানকে হারানোর পরেও সমীকরণের মারপ্যাচে কপাল পুড়েছিল জামালদের। এবার অক্টোবরে আসন্ন সাফে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। মালদ্বীপে এবার সাফ চ্যাম্পিয়নশিপ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতি। শীর্ষ 2 দল খেলবে ফাইনালে।
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে এখন কিরগিজস্তানে আছে জেমির দল। টানা অনুশীলনের পর হঠাৎই ফুটবলারদের চমকে দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সদল বলে হাজির ফুটবলারদের উৎসাহ যোগাতে। ফুটবলাররাও খুশি বাফুফে সভাপতির এমন হঠাৎ আগমনে। ফিলিস্তিন ও স্বাগতিক কিরগিজস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ। এর মধ্যে শুরু হয়ে গেছে আসর। তবে জেমির ছাত্রদের প্রথম ম্যাচ 5 সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচেই ভালো পারফর্ম করে সাফের প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্য ফুটবলারদের। 5 তারিখে প্যালেস্টাইনের বিপক্ষে কিভাবে খেলতে হবে কোচ ওটা নিয়ে প্র্যাকটিস আমাদের করাচ্ছে। সামনে যে 2টা দিনে আছে ওগুলো নিয়ে কোচ আমাদের কাজ করবে। তো ইনশাআল্লাহ আমরা আশা করি ভালো কিছু করব। জাতীয় দলের সঙ্গে কিরগিজস্তানে আছেন অনূর্ধ্ব 23 দলেরও কয়েকজন ফুটবলার। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পরিকল্পনা বাফুফের। সামনে আমাদের সাফ আন্ডার 23 আছে, সেখানে কিছু প্লেয়ার এখানে আছে, তারা আগামী সাফে খেলবে। সেই হিসেবে এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইখানকার এই এক্সপিরিয়েন্সটা এখানে ভালো রেজাল্ট আশা করি করবে। আমাদের টিমের পজিশন ফিটনেস যেটুকু আমি দেখেছি তাতে ভালো পজিশনে আছে, রেজাল্টটা ভালো হবে। ত্রিদেশীয় সিরিজ শেষে কিরগিজস্তানে অলিম্পিক দলের সঙ্গেও একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। 20 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব যুব নারী হ্যান্ডবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতে নওগাঁর নারী হ্যান্ডবলারদের অনুশীলনের ব্যস্ততা বেড়েছে। সে খবর জানাতে নওগাঁর বদলগাছিতে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, 20 সেপ্টেম্বর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে নারী হ্যান্ডবল দলের জাতীয় অনূর্ধ্ব টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং এই টুর্নামেন্টকে টার্গেট করে নওগাঁর বদলগাছিতে জাতীয় নারী হ্যান্ডবল টিমকে অংশগ্রহণ করার জন্য তারা একটা অনুশীলন করছেন এবং ভোর সকাল থেকে এই অনুশীলনে কিন্তু এখানে প্রায় জনের মতো একটি নারী হ্যান্ডবল দল তারা কঠোর অনুশীলন করেন এবং জয়ের সাফল্য ফিরে পেতে বা জয়ের সাফল্য নিতে কিন্তু তাদের এই কর্মতৎপরতা আমরা লক্ষ্য করছি। এছাড়া কিন্তু এখানে একটা টার্গেট বল খেলা প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নিতে কিন্তু এই নারী হ্যান্ডবল দলের তৎপরতা এখানে আমরা বেশ লক্ষ্য করছি। মাঝখানে কিন্তু করোনা পরিস্থিতির কারণে খেলাধুলায় কিছুটা গতি স্থিমিত ছিল, এটা আবার নতুন করে তারা অনেকটা ফিরে পেয়েছে। এই পরিস্থিতিতে এখানকার খেলোয়াড়রা বলছেন যে তাদের আসলে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেই কিন্তু তাদের এই সার্বিক অবস্থা তাদের আমরা এখানে দেখতে পাচ্ছি। জেলার নারী হ্যান্ডবল দলের এখানে প্রায় 50 জনের একটি টিম রয়েছে। এই টিমটি কিন্তু দেশ ছাড়াও দেশের বাইরে বিভিন্ন সময় কিন্তু জাতীয় পর্যায়ে খেলাধুলায় তারা সম্পৃক্ত হয়ে দেশের গণ্ডি থেকে বাইরে থেকে কিন্তু সম্মাননা বিভিন্নভাবে তারা অর্জন করে নিয়ে আসছেন। এই ক্ষেত্রে জেলার প্রান্তিক পর্যায়ের এই নারী হ্যান্ডবল দলের কিছু সমস্যার কথা আমরা এখানে জানতে পারছিলাম। তারা বলছেন যে এই ভোর সকালে যেহেতু খেলাধুলা তাদের করতে হয়, যে পরিমাণ এনার্জি দরকার সেই এনার্জির জায়গায় তাই কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে তাদের সেই পুষ্টিকর খাবারের অভাব রয়েছে, প্রশিক্ষণের অভাব রয়েছে, উপকরণগুলোর কিছু ঘাটতি রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে তাদের দিক থেকে কিছু তারা একটু সহযোগিতার আশ্বাস যদি কেউ দেয় সেই সহযোগিতার তারা একটা কামনা করছেন। জেলার বদলগাছির এই নারী হ্যান্ডবল দলে জাতীয় পর্যায়ের খেলোয়াড় রয়েছেন একাধিক। এখানে প্রায় 7 জন জাতীয় পর্যায়ে খেলোয়াড় তারা কিন্তু গেল বছর দেশের বাইরেও কিন্তু খেলাধুলা করেছিলেন এবং খেলাধুলায় বেশ কিছু সফলতা তারা এখান থেকে জয়ের ক্ষেত্রে তারা ছিনিয়ে এনেছেন। জেলা ক্রীড়া সংস্থা থেকে জানানো হয়েছে জেলায় এই খেলাধুলাকে আসলে গতি ফিরে আনার জন্য তাদের করোনা পরবর্তী বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছেন এবং আগামী 20 সেপ্টেম্বর যেহেতু নারী হ্যান্ডবল অনূর্ধ্ব 17 শুরু হচ্ছে, এই টার্গেট করেই কিন্তু তাদের এই কর্মতৎপরতা এখানে তারা চালিয়ে যাচ্ছেন এবং এই খেলাতে কিন্তু তাদের প্রশিক্ষণের জন্য জেলার 2 জন প্রশিক্ষক এখানে রয়েছেন। তারা বলছেন যে খেলাকে গতি ফিরে আনা বা পাশাপাশি প্রান্তিক পর্যায়ে এই যারা খেলাধুলা এখানে এগিয়ে এসেছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সুযোগ নিশ্চিত করার জন্য কিন্তু তাদের দিক থেকে কিছু সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। তো সব মিলে খেলাধুলাকে গতি ফিরে আনার লক্ষ্যে তাদের এই তৎপরতা কিন্তু বেশ এখানে লক্ষ্য করছি এবং খেলাধুলার মাধ্যমে এই প্রান্তিক পর্যায়ে খেলোয়াড়রা বড় একটি সম্মান অর্জন করে নিয়ে আসবেন এমন স্বপ্ন কিন্তু খেলোয়াড়দের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। জেলার উপজেলাগুলোর মধ্যে কিন্তু বদলগাছি উপজেলায় খেলাধুলার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে এবং নারী হ্যান্ডবল দলের এরকম একটি বৃহৎ 50 জনের একটি টিম রয়েছে এবং এই টিম থেকে বিগত মৌসুমগুলোতে কিন্তু দেশের বাইরে তারা একাধিক খেলার মাধ্যমে সম্মাননা নিয়ে এসেছেন। তবে ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের এই ক্ষুদ্র নিগোষ্ঠীর কিন্তু বেশ কিছু খেলোয়াড় রয়েছে। তাদের যেটা বলা হচ্ছে যে এই খেলোয়াড়দের যদি আরো প্রশিক্ষণ বা সার্বিক সহযোগিতা নিশ্চিত করা যায় তারা কিন্তু আগামীতে ভালো একটি ফলাফল
ঘরে আনার ক্ষেত্রে তাদের যে প্রচেষ্টা তা গতি পেতে পারে এবং জেলার এই পর্যায়ে কিন্তু তাদের দিক থেকে আমরা যেটা পাচ্ছিলাম যে এখানকার যিনি কোচ রয়েছেন রজত কুমার গোস্বামী তিনি জানিয়েছেন এই প্রান্তিক পর্যায়ের এই খেলোয়াড়দের ধরে রাখার ক্ষেত্রে কিন্তু নানা প্রতিকূলতা তাদের মোকাবেলা করতে হচ্ছে, বিশেষ করে যে পরিমাণ তাদের পৃষ্ঠপোষকতা দরকার, যে পরিমাণ খাবার প্রয়োজন, এই খাবারগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের সেই সহযোগিতাটা তারা কিন্তু পান না। এই ক্ষেত্রে তারা একটা আহ্বান জানিয়েছেন সমাজের যারা এই ক্রীড়ানুরাগী রয়েছেন তাদের দিক থেকে যদি সহযোগিতা পান তাহলে আগামীতে কিন্তু ওই খেলার ধারা বা গতি কিন্তু আরো বেশি উজ্জীবিত হবে এইসব খেলোয়াড়রা, এমন কথা তাদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তো এই ছিল নওগাঁর বদলগাছিতে খেলাধুলার বা এখানকার হ্যান্ডবল দলের অনুশীলনের খোঁজ খবর আমার কাছে। অনূর্ধ্ব যুব নারী হ্যান্ডবল টুর্নামেন্টের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি। আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে থাকছে না আর্চারি ও শুটিং ডিসিপ্লিন। এতে সম্ভাবনাময় দুটি ইভেন্ট থেকে পদক বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। কমনওয়েলথের সাম্প্রতিক আসরগুলোতে শুটিং থেকে পদক জেতা শুটিং ফেডারেশন এতে ভীষণ হতাশ। আয়োজকদের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেও কাজ হয়নি বলে জানান বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ যে কটি মেগা আসরে নিয়মিত পদক জিতত তার মধ্যে কমনওয়েলথ গেমস অন্যতম। আসিফ বাকি শাকিলরা দেশকে গৌরব এনে দিয়েছেন নিয়মিত। অলিম্পিকের পরই যে আসর মর্যাদার সেখানে আসছে বছর আর হাসা হচ্ছে না বাকি শাকিলদের। ইংল্যান্ডের বার্মিংহ্যামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে থাকছে না শুটিং ইভেন্টই। নানা প্রচেষ্টার পরও আয়োজকদের হ্যাঁ বলাতে পারল না বাংলাদেশ। করোনা সহ নানা সীমাবদ্ধতায় শুটিংয়ের খেলা আয়োজনে অপারগতা প্রকাশ করেছিল ইংল্যান্ড। পরে গেমসের শুটিং অংশটি ভারতে করার জন্য আবেদন করেছিল ভারত শুটিং কর্তৃপক্ষ, কিন্তু তাতেও কান দেয়নি ইংল্যান্ড। শেষমেশ বাতিলই করে দিল ডিসিপ্লিনটি, যাতে প্রায় নিশ্চিত একটি পদক বঞ্চিত হলো বাংলাদেশ। ফেডারেশনের স্বপ্ন এখন কেবলই আক্ষেপ হয়ে থাকলো। কমনওয়েলথ গেমসটা ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকবারই আমরা মেডেল কম বেশি পেয়েছি। কমনওয়েলথটা না থাকাতে অ্যাথলেটদের মধ্যে এখন অনেক কিছু কাজ করবে আশা ভরসা ছিল, আমি একদিন কমনওয়েলথ মেডেলিস্ট হব, ওই আশাটা আমাদের ভেঙে গেল। শুটিংয়ের চেয়েও বেশি আক্ষেপ আর্চারি ফেডারেশনের। এসএ গেমস তো বটেই, অলিম্পিকেও ভালো করেছিল বাংলাদেশের আর্চাররা। আর আর্চারি বিশ্বকাপে তো চলতি বছর রূপা জিতেছিল রোমান সানাদিয়ারা। তাই বড় কোনো অঘটন না ঘটলে কমনওয়েলথ গেমসে পদক জয়টা এক প্রকার অনুমেয় ছিল। চমক করার মতো খবর হলো আর্চারিও নাকি আয়োজন করতে পারবে না ইংল্যান্ড। সম্ভাবনাময় দুই ডিসিপ্লিনের খেলা না থাকায় পদক অনেকটাই অনিশ্চিত বাংলাদেশের। আয়োজকদের কাছে নাকি চিঠি দিয়েও কাজ হয়নি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। আমাদের বিওএ থেকে অলিম্পিক থেকে শাহিদ রেজা সাহেব উনিও চেষ্টা করেছিলেন কথা বলার জন্য, কথা বলেছেন, এবং আমাদের ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী উনিও একটা চিঠিও দিয়েছিলেন। এগুলি সব বললাম গত 1-1.5 বছর আগের কথা। ইন্ডিয়া বাংলাদেশ আমরা বেশ ভালো করে একটা প্রোটেস্ট দিয়েছিলাম। কমনওয়েলথের ক্যালেন্ডারে আমাদের শুটিং গেমটা নাই, তার মানে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শুটিং আর থাকবে না। কমনওয়েলথ গেমসে শুটিং ও আর্চারি বাতিল হওয়ায় দক্ষিণ এশিয়ার গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে এই দুই ডিসিপ্লিনের পদক জয়ের সম্ভাবনা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বুধবার করতোয়া নদীতে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। বিভিন্ন উপজেলার 4টি দল অংশ নেয় নৌকা বাইচে। ঘোড়াঘাট ও গাইবান্ধা জেলার পলাশবাড়ির সীমান্ত ঘেঁষে বয়ে চলেছে করতোয়া নদীতে আয়োজিত এই বাইচ দেখতে দুই পারে ভিড় করেন কয়েক হাজার দর্শক। এবছর গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের হাসানখোর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় প্রতিযোগিতাটি। গ্রামীণ নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার চেয়ারম্যান রাফে খন্দকার শাহেন শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার চেয়ারম্যান AKM মোকসেদ চৌধুরী এবং ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন। ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। উপজেলার বড়দাহ গ্রামের হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই খেলা। এমন আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ।
অনেকদিন পর লাঠি খেলা দেখতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় দর্শকরা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ঝিনাইদহের শৈলকুপার বড়দা গ্রামের BAMS মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে নানা বয়সী মানুষ। ডাকঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে উৎসব মুখর চারপাশ। প্রথমে বাদ্যের তালে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। এরপরই শুরু হয় মূল আকর্ষণ, শব্দের তালে তালে দুই লাঠিয়ালের জম্পেশ লড়াই। আর এমন দৃশ্য দেখে উল্লাসে মেতে ওঠেন দর্শনার্থীরা। করোনা আর লকডাউনের কারণে মানুষের মাঝে ছিল না কোনো প্রকারের আনন্দ বিনোদন, তাই তো অনেকদিন পর লাঠি খেলা দেখতে পেরে খুশি দর্শকরা। দীর্ঘ 2 বছর করোনা থাকার কারণে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল না, কিন্তু আবার খেলাটি শুরু হয়েছে, অনেক ভালো লাগছে। গ্রাম বাংলায় এই ধরনের লাঠি খেলা সহ অন্যান্য যে গ্রামীণ খেলাগুলো রয়েছে সেটা প্রতি বছরই এইভাবে আয়োজন করা উচিত। এটা খুবই আনন্দের খেলা, আমরা আনন্দ পাচ্ছি খেলা দেখে। খেলা আগে কখনোই দেখি নাই, আজ আমি প্রথম দেখছি। প্রতিবারে এরকম খেলা হলে আমাদের অনেক ভালো লাগবে। করোনার মাঝেও দর্শকদের বিনোদন দিতে পেরে স্বস্তি পেয়েছে লাঠিয়ালরা। তবে অভাব অনটনের মধ্যে দিন পার করায় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে তারা। এই লাঠি খেলাটা গ্রাম বাংলার একটি সংস্কৃতি। এই খেলাটা করি এবং জনগণের আনন্দ দিই এবং জনগণের কাছ থেকে আনন্দ পাই। এক জন খেলতে যায় তখন আমার অর্থনৈতিকভাবে লস হয়। এইভাবে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কোনো একটা ভাতার ব্যবস্থা করে দিত তাহলে আমরা লোকের আরো আনন্দ দেখতেই পারতাম। লাঠি খেলা শুধু বিনোদনই নয়, সম্প্রীতির একটি মাধ্যম বলেও জানালেন এই সংস্কৃতি কর্মী। সমাজের সব মানুষ একসাথে এসে এই যে সম্প্রীতি, এই যে ঐতিহ্য, এটা সবচেয়ে বড় ব্যাপার। এদিকে লাঠি খেলার হারানো ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন নিয়মিত করতে চায় আয়োজকরা। গ্রামের ঐতিহ্যবাহী লাঠি খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে, এটাকে মানুষের মাঝে ফিরিয়ে আনার জন্য এই আয়োজন করা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সহ আশপাশের উপজেলা থেকে 10টি লাঠিয়াল দল এতে অংশ নেয়। সময় সংবাদ, ঝিনাইদহ। ভোরের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 13 সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ, উৎকণ্ঠা কেটে ক্লাসে ফেরার উচ্ছ্বাস। পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানও চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর। রাজধানীতে টানাই যাচ্ছে না ডেঙ্গুর লাগাম, শুধু লার্ভা না মেরে উড়ন্ত মশা নিধনে বিশেষ পরিকল্পনার তাগিদ। চট্টগ্রামে অগাস্টে শতাধিক আক্রান্ত। মূল পদ্মা সেতুর কাজ বাকি আর মাত্র 5 ভাগ। পুরোদমে চলছে গ্যাস পাইপলাইন ও প্যারাপেট ওয়াল স্থাপনের কাজ। আগামী জুনের আগেই চলাচল উপযোগী হওয়ার আশা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সিতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 45। জরুরি অবস্থা জারি, ক্ষতিগ্রস্ত হাজারো বাংলাদেশি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।